বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, চলছে, উস্কানি দেওয়া হচ্ছে। সন্ত্রাসীরা নিজেরা উস্কানি দিচ্ছে। এই যে ছাত্রদের মিছিলে ছাত্ররা গণভবনে প্রতিবাদ জানাতে গিয়েছে, মিলিটারিরা পিটিয়েছে ধরে। হ্যাঁ, তার কারণ ওখানে কেউ কেউ গত আমলের শেখ হাসিনার আমলের সরকারের পক্ষে স্লোগান দিয়ে ফেলেছিল, জয় বাংলা বলেছিল। জয় বাংলা আজকে নাকি নিষিদ্ধ বাংলাদেশে। ডেলিবারেটলি মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়া হচ্ছে। এই সবকিছু কিন্তু ওই একটা ষড়যন্ত্রের অংশ। হ্যাঁ, একই ষড়যন্ত্রের অংশ। এবং মিলিটারিরা প্রথমে এটাতে সম্পৃক্ত ছিল না। তারা কিন্তু 5ই আগস্টে গুলি করে নাই। তারা বন্দুক নিয়েও রাস্তাতে, শুধু রাস্তায় দাঁড়িয়েছিল, কিছু করেন এবং ঘোষণা দিয়েছিল আমরা কোনো গুলি চালাবো না। কিন্তু আমরা গোপালগঞ্জে কি দেখলাম, তারা চালাচ্ছে গুলি। হ্যাঁ, তো সেনাবাহিনীও এই ষড়যন্ত্রে জড়িত। এখন যে কনস্পিরেসি থিওরিটা আমি জোড়া দিয়ে বিশ্বাস করতে শুরু করেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে পরাশক্তিকে ডেকে আনতে হবে। কিন্তু পরাশক্তি তো হুট করে কোনো দেশে যায় না, যদিও তারা যেতেই পারে চাইলে। কিন্তু তার জন্য ওরা গ্রাউন্ড ক্রিয়েট করে, কারণ তাদেরও তো পরাশক্তি সমালোচক আছে, তাই না? তাদের সমালোচকদের চোখে বা যুক্তি দেখাবার জন্য যে দেখো আমি কিন্তু আগে যাইনি, ওরা আগে লেজ নেড়েছে, ওখানে সন্ত্রাসী করেছে বলে আমি যাচ্ছি। হ্যাঁ, এই পরিবেশটা ক্রিয়েট করার জন্য আমার ধারণা মেটিকুলাস প্ল্যানের একটা অংশ হচ্ছে যে লেটস আনস্টেবিলাইজ বাংলাদেশ, ওখানে টেরোরিজম স্প্রেড করুক, তখন আমরা যাব, আমাদেরকে ডাকবেই তখন আমরা যাব। ঠিক যেমন মানে উপমা দিয়ে বোঝাতে হলে সালাউদ্দিন আপনাকে বলছি, মনে করেন আপনার ঘরে যদি কেউ অসুস্থ হয়, তখনই তো আপনি ডাক্তার ডাকবেন বা কবিরাজ ডাকবেন। কিন্তু অসুস্থ না হলে কি আপনি ডাক্তার ডাকবেন? তা তো ডাকবেন না। তো আপনার যদি ডাক্তারের সঙ্গে আপনার কোনো ষড়যন্ত্র থাকে যে ভাই তুমি আসো আমার বাড়ি, আপনি আপনার বাড়ির একজনকে অসুস্থ করে ফেললেন, তখন যখন ডাক্তার আসবে তখন কেউ কিন্তু আর কিছু বলবে না, এই ডাক্তার তো এসে অসুস্থ হয়েছে বলে, তাই না? আজকে বাংলাদেশে এই কি বলে সন্ত্রাসী কার্যক্রম যা চলছে, এটা যদি তুঙ্গে পৌঁছায় তখনই কিন্তু এখানে ওই বুট পরা পা কিন্তু মাটি গ্রাউন্ড টাচ করবে। তার গ্রাউন্ড ওয়ার্ক বানিয়ে রাখছেন ডক্টর ইউনূস, হচ্ছেন গিয়ে সেই গ্রাউন্ড ওয়ার্ক বানানোর, আমাদের মুক্তিযুদ্ধে এটাকে বলে রেকি করা, এমবুশ করা। হ্যাঁ, তো রেকি করার জন্য উনি এসছেন, এসে উনি এটা গ্রাউন্ড ওয়ার্ক করছেন কিভাবে এখানে পরাশক্তিকে নিয়ে আসা যায়। আমার সোজা একটা প্রশ্ন, বাংলাদেশে একজন গ্রুমড ইন্টারন্যাশনাল ফিগার তৈরি করা হয়েছে যাকে নোবেল পিস প্রাইজ দেয়া হয়েছে। পাশের দেশ মিয়ানমারে অং সান সুচিকেও পিস প্রাইজ দেওয়া হয়েছে, নোবেল প্রাইজ। পাশাপাশি দুটো দেশে নোবেল প্রাইজ উইনার দুজন মানুষ নিয়োজিত, ক্ষমতায় আছেন, তারপরে এই দুটো দেশ শত্রু হয়ে গেল কি করে? কেন মিয়ানমার আমাদের শত্রু হলো? কেন ভারত আজকে আমাদের শত্রু রাষ্ট্র? কেন ভারত বিদ্বেষী এত প্রচারণা চালাতে হলো? আমি জিজ্ঞেস করেছি একজন জেনজিকে, বলে ভারতের কাছে শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছেন। বলে ভাই কোন শর্তে বিক্রি করেছেন আমাকে একটু বলবে? তখন আর বলতে পারে না। হ্যাঁ, তো আমি বললাম যে দেখো, দেশ যদি বিক্রি করে দিয়ে থাকেন তাহলে এখন তো মানে বাংলাদেশ দরদি একজন এসছেন, তো উনি কেন এই চুক্তিগুলো বাতিল করছেন না? চুক্তিগুলো কি না জল চুক্তি, পানি চুক্তি, তিস্তা চুক্তি, ওই বারাক সুরমা চুক্তি, তারপরে পদ্মার পানি, ব্রহ্মপুত্রের পানি, এইসব নিয়ে চুক্তি হয়েছে। মানে পারস্পরিক বাণিজ্য চুক্তি। আজকে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি অর্ধেকের বেশি বন্ধ হয়ে গিয়েছে, প্রায় 20 লক্ষ নারী আজকে বেকার। কেন হয়েছে? কারণ ভারত থেকে সরাসরি যেভাবে আসতো ইয়েতে
ল্যান্ড ইয়েতে কাস্টমসের ভেতর দিয়ে, সীমান্তের ভিতর দিয়ে, সেটা বন্ধ করে দিয়েছে ভারত। কোন সীমান্ত অতিক্রম করে কিছু যাবেও না, আসবেও না। তাদের অধিকার আছে এগুলো বন্ধ করার, কারণ তাদের ওখানে সন্ত্রাস রপ্তানি করা হচ্ছে, সেই জন্য করেছে তারা। আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। ডক্টর ইউনূস তো কই একবারও সেই গার্মেন্টস এর মেয়েগুলোকে ডেকে জিজ্ঞেস করছে না না যে তোমরা কেমন আছো, তোমরা কি খাচ্ছ, কিভাবে তোমাদের দিন কাটছে। এরা দরিদ্র মানুষ। আপনার পলিটিক্সের ওরা ওরা একদম নিকুচি করে, ওটার কোনো পাত্তাই ওরা দেয় না। ওরা জয় বাংলার মেয়ে নয়, ওরা মুক্তিযুদ্ধের মেয়ে নয়, ওরা আপনার এনসিপির ইনকালাব জিন্দাবাদের মেয়ে নয়। ওরা বাংলাদেশের মেয়ে যারা নিজেরা খেটে খায়, তাদের পেটে লাথি মেরেছেন আপনি, এবং আপনি মেরেছেন একটা কনস্পিরেসির শিকার হিসেবে, ক্রীড়নক হিসেবে আপনি বাংলাদেশে এসে এটা করেছেন। আজকে মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা গলায় কেন দিচ্ছেন? আমরা তো বুড়ো হয়ে গেছি। আমার তো একটা রাইফেল 303 তুলে গুলি করারও শক্তি নাই শরীরে। আমাকে কেন অপমান করছেন? এই কারণে করছেন দেখিয়ে দিতে যে ৭১ সালটাকে আপনারা, ৭১-এর মহান স্বাধীনতা আন্দোলনকে আপনার ইরেজ করতে চাচ্ছেন, ওটাকে আপনারা অবমূল্যায়ন করতে চাচ্ছেন, তার নেতাদেরকে আপনারা শত্রু হিসাবে পরিগণিত করতে চাচ্ছেন, এবং কিছু কিছু মানুষ এটাকে বিশ্বাস করতে শুরু করেছে। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেইটা। এই জন্য আমি প্রতিটা শোতে এসে বলি একটা কথা, যে আমি আওয়ামী লীগের রাজনীতি করি না, কিন্তু আমার মতো মানুষ বাংলাদেশে ৮০% বা ৯০% যারা বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনে বিশ্বাস করে, সংবিধানে বিশ্বাস করে, বঙ্গবন্ধুতে বিশ্বাস করে, ৭ই মার্চ, ২৫শে মার্চ, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বরে বিশ্বাস করে, তারা সেটাকে জাতীয় অর্জন মনে করে, তারা লালন গায়, তারা রবীন্দ্রনাথের গান করে, তারা নজরুলের গান করে, তারা হাসন রাজা, পাঞ্জসা, দুদ্দুসা, আরকুমসার গান করে, তারা বাংলা লোক সংস্কৃতিকে চর্চা করে, তারা জয়নুল আবিদিনের লোকশিল্পীদের অন্তর্ভুক্ত। আপনারা সব কিছু ধ্বংস করে দিচ্ছেন, সব কিছু ভেঙে দিচ্ছেন। বাংলাদেশে গান নিষিদ্ধ, গান গাওয়া, পালা গান, যাত্রা গান নিষিদ্ধ, কিন্তু ওই যে ভয়ঙ্কর সন্ত্রাসী মোল্লারা যে ঘৃণা ছড়ানো ওয়াজ করছে, ইসলাম ধর্মকে অবমাননা করছে, মিথ্যা কথা বলছে উঠতে বসতে, এবং কুরুচিপূর্ণ মানুষের মগজের মধ্যে বিকৃত রুচি ঢুকিয়ে দিচ্ছে, সেই বলাৎকারকারী মোল্লাদেরকে আপনারা কোনো নিষেধাজ্ঞা দিচ্ছেন না, তাদের হাতকে আরো শক্ত করছেন আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং আমি এটাও বলে রাখছি, এই মোল্লাদেরকেই বলছি, আপনাদের কারণে এইখানে পরাশক্তি ঢুকবে। কারা ঢুকবে আমি নাম উচ্চারণ করব না, কারণ পরাশক্তি বলতে এখন আর একটাকে বোঝায় না, শুধু আমেরিকা নয়, ইউরোপিয়ান ইউনিয়নও এটার মধ্যে যোগ দিয়েছে, জার্মানি আছে, ফ্রান্সও এখানে ঢুকেছে। সো আমরা একটা গিনিপিগ, এবং প্রথম মারবে আপনাদেরকে, কারণ আপনাদেরকে মারার জন্য কিন্তু ওরা আসবে। ঠিক যেভাবে আফগানিস্তানে তালেবানদেরকে শেষ করে দিয়েছিল, ঠিক সেইভাবে আপনাদেরকে শেষ করার জন্য আসবে। এই সুদি ইউনূস তখন একটা সিকিউর মাউন্টেন ভিলার মধ্যে সে শ্যাম্পেন পান করবে, সে রেড ওয়াইন খাবে। এই আমি বলে রাখলাম। ইট ইজ নট এ প্রেডিকশন, it is my intuition that works for this prediction. এই ভবিষ্যৎবাণী আমি এটা মোল্লাদের মতো অলৌকিক ভাবে পাই নাই। আমার গাট ফিলিং বলছে, আমার চেতনা বলছে, আমার বুদ্ধি বিবেচনা বলছে যে এইভাবে সব কনস্পিরেসি থিওরি গুলো এক লাইনে পড়ছে এসে। আজকে ৪৭ বছর ধরে এরা চেষ্টা করে আসছে মুক্তিযুদ্ধের এই শক্তিকে পরাজিত করতে, এখন এসে তারা এই গ্রিপের মধ্যে পেয়েছে। এই জন্য দেখবেন ওদের সবচেয়ে বড় আতঙ্ক শেখ হাসিনা না ফিরে আসে, আবার আওয়ামী লীগ না আবার ক্ষমতায় চলে আসে, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় আতঙ্ক। আর কোনো আতঙ্ক নেই। আর ইলেকশন কেন ইলেকশন দিবে? তারা তো ক্ষমতায় আছেই। মানুষ তো ইলেকশন দেয় ক্ষমতায় যাওয়ার জন্য, তারা তো ক্ষমতাতে আছে। আর বিএনপি কে যে মূলা দেখিয়েছে, বিএনপি নাকের ডগায় যে মূলাটা ঝুলিয়ে রেখেছে, সেই মূলাটা যত এগুবে মূলার দিকে, সে ডিরেইলড হয়ে চলে যাবে অন্যদিকে।
এগুলো বিবেচনা করতে হবে। বাংলাদেশের সাদা আম জনতা আহাম্মক নয়, তাদেরকে আহাম্মক বানানোর চেষ্টা করাও ভুল। আর গোপালগঞ্জ শিখিয়ে দিয়েছে কি করতে হবে। গোপালগঞ্জ আওয়ামী লীগ করে নাই, ছাত্রলীগও করে নাই। গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষা করেছে। যখন পথে এসে দাঁড়িয়েছে, ওটা শুধু আওয়ামী লীগ ছিল না, শুধু ছাত্রলীগ ছিল না, শুধু বিএনপি ছিল না, কোন রাজনৈতিক বিশ্বাস থেকে তারা আসেনি। তারা এসেছে গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষা করার জন্য। এবং পাশাপাশি মুসলমান, খ্রিস্টান, ওই নমশূদ্র, উচ্চ বর্ণের হিন্দু সবাই দাঁড়িয়েছে। ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক চিন্তা ভাবনা নির্বিশেষে গোপালগঞ্জের সাধারণ মানুষ দাঁড়িয়েছে। এবং আধুনিক অস্ত্রে সজ্জিত কাপুরুষ একটা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বীরত্বের সঙ্গে লড়াই করেছে। আর সেনাবাহিনী দেয়ার কাওয়ার্ডস। আর্মসটা দেখে যান না একা একা, দেখেন কি করে গোপালগঞ্জের মানুষ। সাহস থাকলে, হ্যাডম থাকলে একবার যান, আর্মসটা ইয়েতে ক্যান্টনমেন্টের ভেতরে রেখে খালি হাতে যান, দেখেন গোপালগঞ্জের নমশূদ্র কি করে। আপনার বীরত্ব দেখাতে আসেন, shame on you। আর এই যে বিমান বাহিনী ইস্তারি করা কাপড় আর টুপি পরে সেলিউট মারেন ইয়েতে, গার্ড অফ অনারের মধ্যে, গেট দ্য হেল ফাক আউট অফ ঢাকা সিটি ম্যান। আপনার অনেক এয়ারপোর্ট আছে বাংলাদেশে, গেট আউট, ওখানে গিয়ে মরেন আপনারা। বাংলাদেশের শিশুদেরকে মারবেন না আপনাদের গিনিপিগ বানিয়ে, এক্সপেরিমেন্ট করে। shame on you।